অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের ১.৫ দশকের শাসনামলের পতনের পর গত বড় পরিবর্তন লক্ষ্য করা গেছে বাংলাদেশের কূটনীতিতে। শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার সাথে সাথে সম্পর্ক টানাপোড়েন তৈরি হয়েছে ভারত বাংলাদেশের। আগের ভারত কেন্দ্রিক বৈদেশিক নীতির ধারা থেকে সরে এসে গত ১ বছরে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে চীনের ঘনিষ্ঠতা দৃশ্যমান হচ্ছে। সাথে পাকিস্তানের সাথেও এক ধরনের সম্পর্ক উন্নয়নের চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে গত ১ বছরে বাংলাদেশের সাথে ভারতের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক অবনতি যেমন দেখা গেছে, তেমনি সীমান্তেও সৃষ্টি হয়েছে সংঘাতময় পরিস্থিতি। ভারত থেকে দফায় দফায় পুশব্যাকের ঘটনা ঘটেই চলেছে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, একটি নির্দিষ্ট দেশ কেন্দ্রিক পররাষ্ট্রনীতি থেকে সরে আসা ছিল গত ১ বছরের বাংলাদেশের সবচেয়ে বড় কূটনৈতিক পরিবর্তন। আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষক অধ্যাপক সাহাব এনাম খান বিবিসি বাংলাকে বলেন, বাংলাদেশের নতুন সরকার আগের চেয়ে অনেক প্র্যাকটিক্যাল হয়েছে। একটি নির্দিষ্ট দেশকেন্দ্রিক পররাষ্ট্রনীতি থেকে সরে আসার কারণে বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্বটাও বেড়েছে। গত বছরের জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশে হওয়া হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তদন্ত এই প্রতিবেদনে বিষয়টি অধ্যাপক ইউনূসের বড় একটি কূটনৈতিক সফলতা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এদিকে নতুন মেয়াদে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর সব দেশের উপর পাল্টা শুল্ক আরোপের পর বাংলাদেশ তা কিভাবে সামলায় সে নিয়েও নানা আলোচনা দেখা গেছে। তবে মিয়ানমারের মানবিক করিডোর ও রোহিঙ্গা ইস্যুতে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সরকারের নানা সমালোচনাও হয়েছে। অন্তর্বর্তী সরকার ১ বছরের কূটনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ কতটা সফল সে প্রশ্ন সবার সামনে আসছে। ভারতের সাথে সম্পর্কে শীতলতা দেখা গেছে। আওয়ামী লীগ সরকারের গত ১.৫ দশকে ভারত বাংলাদেশের সম্পর্ক যে উচ্চতায় পৌঁছানোর কথা বলা হতো, ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনার সঙ্গে পতন হয়েছে সেই সম্পর্কেরও, এবং সম্পর্কে উন্নতির বদলে ক্রমে অবনতি দেখা গেছে। বিশেষ করে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর পর্যটন ভিসা দেওয়া এক প্রকার বন্ধই আছে বলা যায়। মেডিকেল বা চিকিৎসার জন্য ভারত যেতে ইচ্ছুক বাংলাদেশের খুব কম মানুষই ভিসা দেওয়া হচ্ছে। আগে চিকিৎসা, শিক্ষা, ব্যবসা, ভ্রমণ এসব নানা কাজে প্রতি বছর ২০ লাখ বাংলাদেশি ভারতে যেতেন। অথচ আগের তুলনায় ভিসা অনুমোদনের হার ৮০% চেয়েও বেশি কমে গেছে। সর্বশেষ ডিসেম্বরে ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনার কার্যালয়ে হামলার পর ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। বাংলাদেশকে নিয়ে ভারতকে যে প্রতিক্রিয়া হচ্ছে সেটি অনেক ক্ষেত্রে বাড়াবাড়ি হিসেবে দেখা হচ্ছে বাংলাদেশে। অন্যদিকে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের ভারত বিরোধী একটা অবস্থানেরও প্রকাশ দেখা গেছে। বাংলাদেশ চীন সম্পর্ক কোন পর্যায়ে গেল সেটিও দেখা যাক। ক্ষমতাচ্যুত হওয়ার আগে ২০২৪ সালের জুলাই মাসের শুরুতে চীন সফর করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভ্যুত্থানের পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর মার্চে তার প্রথম রাষ্ট্রীয় সফর ছিল সেই চীনে। সেই সফরে বাংলাদেশের চীনের বিনিয়োগ, নদী ব্যবস্থাপনা ও রোহিঙ্গা সংকটের মতো কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে, এবং দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। আলোচনায় মোংলা বন্দরের উন্নয়নের কাজ করার কথা বলেছে চীন, যদিও আগে থেকেই চীন ও ভারত আলাদাভাবে এই প্রকল্প বাস্তবায়নে জড়িত ছিল। এখন পুরো কাজটাই চীন করতে পারে বলে ধারণা করেছেন বিশ্লেষকরা। সাথে ভারতে যেতে ভিসা জটিলতা তৈরি হওয়ার প্রেক্ষাপটে এখন বাংলাদেশি রোগীদের জন্য গন্তব্য হয়ে ওঠার চেষ্টা করেছে চীন। চীনের কুনমিংয়ের 4টি হাসপাতালকে বাংলাদেশিদের জন্য নির্দিষ্ট করে দিয়েছে দেশটির সরকার। বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে চীনের নেয়া নানা পদক্ষেপের মধ্যে রয়েছে বাংলাদেশের রাজনীতিবিদ, সাংবাদিক ও নানা পেশার মানুষকে দেশটি সফর করতে যাওয়া। এবং এই অংশ হিসেবে গত ১ বছরে বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি ও বাম সংগঠনের নেতৃত্বকে নিজের দেশে সফরে নিয়ে গেছে চীন। অর্থাৎ ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ঘাটতি তৈরি হওয়ার পর চীন সেই সুযোগটিকে কাজে লাগিয়েছে। বিশ্লেষকরা বলছেন, ক্ষমতার পট পরিবর্তনে ভারত নির্ভরশীলতা কমার কারণে ভূ রাজনৈতিক কারণেই বাংলাদেশের গুরুত্বটা বেড়েছে চীনের কাছে। চীনের কাছে অতীতেও বাংলাদেশের যে গুরুত্ব ছিল, বর্তমানেও তাই আছে। তবে ভারত নির্ভরতা কমার কারণে বাংলাদেশকে আলাদা করে গুরুত্ব দিচ্ছে চীন। শুধু সরকার না, বর্তমানে রাজনৈতিক দলগুলোর সাথেও চীন আলাদা সম্পর্ক তৈরি করছে বলে মনে হচ্ছে। বিশ্লেষকদের মতে শেখ হাসিনা সরকারের সাথে ভারতের যে সম্পর্ক ছিল সেই জায়গাটিতে আসার চেষ্টা করছে চীন।
সেই জায়গা থেকে বাংলাদেশও চীনের সাথে সম্পর্ক এগিয়ে নেওয়ার চেষ্টা করছে, যাতে অধ্যাপক ইউনূস সরকারের কূটনৈতিক সফলতা হিসেবে দেখছেন কেউ কেউ। তবে ইউনূস সরকার বাংলাদেশে সব থেকে যে জিনিসটার জন্য বিতর্কে পড়েছে সেটি হলো জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের অফিস বাংলাদেশে স্থাপন করার অনুমতি দিয়ে। সেটিও 3 বছর মেয়াদে দেওয়া হয়েছে। চাইলে 1 বছর কিংবা 2 বছর পরে সেই অফিসটি বন্ধ করার কৌশলও বাংলাদেশ নিতে পারে। কিন্তু এখন প্রশ্ন হলো, ইউনূস সরকার আন্তর্জাতিক মহলে কতটা সফল, আর স্থানীয় পর্যায়ে জাতীয় পর্যায়ে বাংলাদেশে কতটা সফল? সেক্ষেত্রে হিসেব নিকেশ করলে দেখা যায় জাতীয় পর্যায়ে বাংলাদেশে ইউনূস সরকার অনেকটা ব্যর্থতার পরিচয় দিয়েছে। আইন শৃঙ্খলার তেমন একটা উন্নতি করতে পারেননি। রাজনৈতিক দলগুলোর সাথে বারবার ঐক্যমত কমিশনে নানান ধরনের সমস্যা বাকবিতণ্ডা দেখা গেছে। কিন্তু আন্তর্জাতিক মহলে মোটামুটি তাকে সফল বলা যায়। কিন্তু বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ইউনূস সরকারকে বারবারই একটি ব্যর্থ সরকার হিসেবে আখ্যা দিচ্ছে। সেটির ব্যাখ্যাও তারা বিভিন্নভাবে প্রকাশ করছে।